গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 2 জুলাই 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি গুলো। আজকে তোমাদের 10টার সময় জুন মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা লাইভ হবে এবং ওখানেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা আজকে এবারের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবলিশ হবে। ঠিক আছে, এই ক্লাসটা সবাই টেলিগ্রাম থেকে লিঙ্কটা নিয়ে নেবে, ওখানে লাইভ ঠিক 10টার সময় সবাই জয়েন করে যাবে। জুন মাসের যাবতীয় যা কারেন্ট অ্যাফেয়ার্স নির্বাচিত প্রায় 130টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সেগুলো নিয়ে ক্লাসটা হবে। আর আজকে 7টার সময় কেস স্টাডিতে তোমাদের এক নজরে মানব দেহ এই টপিকটা করাবো সায়েন্স স্ট্র্যাটেজিকের মধ্যে। 8:30 থেকে ডেলি ম্যাথ বুস্টার যেরকম হয় সেরকম। আর বাদ বাকি কেস স্টাডিতে আজকে অন্য কোনো ক্লাস আর থাকছে না। 7টার সময় তোমাদের যেরকম জিকে অভিযান আগের দিনে ক্লাস হয়েছে, আজকে জিকে অভিযান ডে 2 এটা তোমাদের লাইভ হবে নলেজ অ্যাকাউন্টে। তো আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, ভারতের 35তম পররাষ্ট্র সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? 35তম পররাষ্ট্র সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন বিক্রম মিশ্রি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়োগ কমিটি ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসাবে বিক্রম মিশ্রিকে নিযুক্ত করেছে। এই বিক্রম মিশ্রি বিনয় মোহন কোয়াত্রার জায়গাতে আসছেন। 15 জুলাই 2024 দায়িত্ব গ্রহণ করবেন। বিক্রম মিশ্রি জানুয়ারি 2019 থেকে ডিসেম্বর 2021 পর্যন্ত গালওয়ান উপত্যকার যখন সংঘর্ষ হয় সেই সময়, ঠিক আছে, 2021 সাল পর্যন্ত চীনের রাষ্ট্রদূত ছিলেন। বিক্রম মিশ্রি ভারতের 35তম পররাষ্ট্র সচিব হবেন। আর কেপিএস মেনন ইনি ছিলেন ভারতের প্রথম পররাষ্ট্র সচিব। এটা একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে হতে পারে, তোমরা মনে রাখবে। স্বাধীনতার পর ভারত সরকার কর্তৃক বর্তমান বিদেশ মন্ত্রক তৈরির পর 1948 সালে ইনি নিযুক্ত হয়েছিলেন। 1996 সালের নভেম্বর থেকে এপ্রিল 1997 পর্যন্ত ইন্দর কুমার গুজরাল সরকারের সময় বিক্রম মিশ্রি ছিলেন। বিদেশ মন্ত্রকের আন্ডারে সেক্রেটারি হিসেবে ইনি নিযুক্ত হন। পরে এপ্রিল 1997 থেকে মার্চ 1998 পর্যন্ত ইন্দর কুমার গুজরালের ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন। নভেম্বর 2006 থেকে সেপ্টেম্বর 2008 পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 2012 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়তে যুগ্ম সচিবও ছিলেন। 2012 থেকে 2014 পর্যন্ত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর ব্যক্তিগত সচিব হিসাবেও দায়িত্ব পালন করেন। 2008 থেকে 2011 সালের মধ্যে শ্রীলঙ্কায় ভারতের ডেপুটি হাই কমিশনার। 2014 থেকে 2016 সাল পর্যন্ত স্পেনে ভারতের রাষ্ট্রদূত এবং 2016 থেকে 2018 পর্যন্ত মায়ানমারে ভারতের রাষ্ট্রদূত হিসেবেও তিনি কাজ করেছেন। ভারতের প্রথম মহিলা পররাষ্ট্র সচিব ছিলেন চোকিলা আয়ার, যিনি মার্চ 2001 থেকে জুন 2002 পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। ভারতের 23তম পররাষ্ট্র সচিব ছিলেন। পরের প্রশ্নতে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট এটা 16 তারিখ থেকে ক্লাস করতে পারবে। এই ব্যাচে জয়েন করে নিও তোমরা। এখানে এনটিপিসি আর গ্রুপ ডি নন টেকনিক্যালে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস এবং তার সাথে সাথে পিওয়াইকিউ গুলো আলোচনা হবে। আর এসএসসি ফাউন্ডেশনও তাই, এমটিএস, জিডি আর সিএইচএসএল এর জন্য প্রাপ্তি ব্যাচ, এটা তোমাদের স্টার্ট হচ্ছে 15 জুলাই থেকে। এখানেও তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস ইন ডিটেলস, আর তার সাথে সাথে এই প্রত্যেকটা পরীক্ষার পিওয়াইকিউ এগুলো আলোচনা করা হবে চ্যাপ্টার ওয়াইজ। এছাড়া এসএসসি রেলের কম্বো ব্যাচও তোমরা নিতে পারো, সেক্ষেত্রেও তোমাদের অপশন রয়েছে। তাহলে তোমাদের 15 জুলাই থেকে ক্লাস স্টার্ট হবে। শুধুমাত্র ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, যদি কেউ ম্যাথে জয়েন করতে চাও সেক্ষেত্রেও তোমাদের কাছে অপশন রয়েছে। ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ 3 প্রো একদম প্রথম থেকে বেসিক থেকে স্টার্ট হচ্ছে তোমাদের 21 জুলাই থেকে। আর এপি ফ্যানি ব্যাচ, এটাও ইংলিশ ফাউন্ডেশনের ব্যাচ নাম্বার 4, 20 জুলাই থেকে তোমাদের স্টার্ট হচ্ছে। জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ পরমাণু, এটাও তোমাদের প্রত্যেকটা সায়েন্সের যা যা টপিক রয়েছে সেগুলো সবকটা চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস, তার সাথে পিওয়াইকিউ ক্লাসটা স্টার্ট হবে 20 তারিখ থেকে। পিএসসি ক্লার্কশিপ, এখানে প্রিলির ক্লাস তোমাদের কমপ্লিট হয়ে গেছে, মেনের প্রিপারেশন খুব তাড়াতাড়ি স্টার্ট হবে এবং এখানে মেন পরীক্ষার জন্য তোমাদের লেখা চেক করারও ব্যাপার রয়েছে। তো এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে এই ব্যাচেতেও জয়েন করতে পারো।
এখন এগুলো তোমরা রেকর্ডেড দেখতে পাবে, যেগুলো অলরেডি ক্লাস হয়ে গেছে তার পিডিএফও কালেক্ট করতে পারবে, প্লাস চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ, ফুল লেন্থ টেস্ট সিরিজ, এগুলো তোমরা এখান থেকে করতে পারবে। আর পরিবর্তন ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও, এটা WBPKP স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স, এটাও তোমাদের 90% কমপ্লিট হয়ে গেছে। তোমরা এখন এখানে সবকটা ক্লাস রেকর্ডেড এবং তার সাথে সাথে পিডিএফ পাবে। যদি তোমাদের ডাউট কোথাও হয়, ডাউট ক্লিয়ারিং এর সুযোগও তোমাদের রয়েছে। আরো ডিটেলস কিছু জানার থাকলে 9593430522 এই নাম্বারে যোগাযোগ করে এই ব্যাচে জয়েন করে যাও। তারপরে মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে কে দায়িত্ব নিয়েছেন? মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন সুজাতা সৈনিক, সিনিয়র IAS অফিসার সুজাতা সৈনিক 30শে জুন মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব হিসাবে দায়িত্ব নিয়েছেন। 1987 ব্যাচের IAS অফিসার সুজাতা সৈনিক বিদায়ী মুখ্য সচিব নীতিন কারিরের স্থলাভিষিক্ত হয়েছেন। দেখো, মহারাষ্ট্র ভারতের পশ্চিম দিকের একটা রাষ্ট্র। এর পশ্চিমে রয়েছে আরব সাগর এই জায়গায়, দক্ষিণে কর্ণাটক রয়েছে আর গোয়া রয়েছে, দক্ষিণ পূর্বে তেলেঙ্গানা, উত্তরে ছত্তিশগড়, উত্তরে গুজরাট আর মধ্যপ্রদেশ, আর ভারতের কেন্দ্রীয় অঞ্চল দাদরা নগর হাভেলি মানে কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো, সেগুলো সীমানা রয়েছে, আর উত্তর পশ্চিমে রয়েছে দমনদ্বীপ। মহারাষ্ট্র আয়তনের দিক থেকে ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য, সরকারি ভাষা মারাঠি, বৃহত্তম শহর মুম্বাই, এবং এই মহারাষ্ট্র রাজ্যটা যখন তৈরি হয় তখন কিন্তু এই মারাঠি ভাষার ভিত্তিতেই তৈরি হয়েছিল। টোটাল 36টা জেলা রয়েছে বর্তমানে, আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট এখানকার, বিধানসভাও রয়েছে, বিধান পরিষদও আছে। বিধানসভার 288টা আসন আর বিধান পরিষদের 78টা আসন। সংসদীয় নির্বাচনী এলাকা যদি দেখি, রাজ্যসভার রয়েছে 19টা আসন আর লোকসভার 48টা আসন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী রয়েছেন একনাথ শিন্ডে, 20তম মুখ্যমন্ত্রী, আর রাজ্যপাল রমেশ বাইস। মহারাষ্ট্রের হাইকোর্ট গঠিত হয়েছিল 1862। মহারাষ্ট্র আর গোয়া এই দুটো জায়গাকার বিচার কার্য পরিচালনা হয় এখানে। বোম্বে হাইকোর্ট ভারতের প্রাচীনতম হাইকোর্টগুলোর মধ্যে একটা, আর মহারাষ্ট্র হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় রয়েছে। এখানকার ন্যাশনাল পার্ক তাডোবার ন্যাশনাল পার্ক, সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, চান্দোলি ন্যাশনাল পার্ক, নভেগাঁও, পেঞ্চ এবং গুগামাল। তারপরে মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড কে করেছেন? দ্রুততম ডাবল সেঞ্চুরি রেকর্ড করলেন শেফালি বর্মা। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 194 বলে 200 রান করেছেন। অস্ট্রেলিয়া অ্যানাবেল সাদারল্যান্ড 248 বলে 200 রান করেছিলেন। আর শেফালি বর্মা আর স্মৃতি মান্ধানা তাদের ওপেনিং জুটিতে 292 রান করেছে, যেটা মহিলাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের পার্টনারশিপ। সম্প্রতি কে চ্যাডউইক হাউসে ঐতিহাসিক জাদুঘরের উদ্বোধন করেছেন? চ্যাডউইক হাউসে ঐতিহাসিক জাদুঘরের উদ্বোধন করেছেন গিরিশ চন্দ্র মুর্মু, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। 24শে জুন সিমলায় চ্যাডউইক হাউস নেভিগেটিং অডিট হেরিটেজ মিউজিয়ামের উদ্বোধন করেছেন। এই চ্যাডউইক হাউস সম্পর্কে একটু দেখে নাও। এই চ্যাডউইক হাউসটা হচ্ছে সিমলার একটা উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক, একটা সমৃদ্ধ এবং বিস্তৃত ইতিহাস নিয়ে গর্ব করে। 1946 সালে মহাত্মা গান্ধীর ক্যাবিনেট মিশনের জন্য সিমলা সফরের সময় তার ঐতিহাসিক তাৎপর্য আরো তুলে ধরা হয়েছে। স্বাধীনতা পরবর্তী 1950 সালে এখানে ভারতীয় অডিট এবং অ্যাকাউন্ট পরিষেবার জন্য একটা প্রশিক্ষণ স্কুল চালু করা হয়েছিল। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সম্পর্কে আমরা একবার দেখে নিই। আমাদের বর্তমান 14তম কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রয়েছেন গিরিশ চন্দ্র মুর্মু। 6 বছরের এদের কন্ট্রোলার অডিটর জেনারেলের টার্ম হয়, অবসরের বয়স হয় 65 বছর। ভারতের সংবিধানের 148 নম্বর ধারা অনুসারে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদটা গঠিত হয়। ভারতের রাষ্ট্রপতি কে নিয়োগ করে, আর নিয়োগের সময় রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করা। তারপরে জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয়? ন্যাশনাল ডক্টরস ডে, এটা পালন করা হয় 1 জুলাই। সমাজে মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য ডাক্তার বা চিকিৎসকের ভূমিকা তুলে ধরতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। প্রতি বছর ডাক্তার বিধানচন্দ্র রায়ের মৃত্যুদিন হিসাবে 1 জুলাই দিনটাকে জাতীয় ডাক্তার দিবস হিসাবে পালন করা হয়। আর এটা প্রথম পালন করা হয়েছিল 1991 সালে। ডক্টর বিধানচন্দ্র রায় 1961 সালে ভারতরত্ন পেয়েছিলেন। এই পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। আর 2024-এর ন্যাশনাল ডক্টরস ডে থিম ছিল হিলিং হ্যান্ডস কেয়ারিং হার্টস।
তারপরে সেন্ট্রাল রেলওয়ে পশ্চিম ঘাটে অবস্থিত ইগাতপুরি হ্রদে কত MWP ক্ষমতার একটা ভাসমান সৌর প্ল্যান্ট স্থাপন করেছে? 10 MWP। সেন্ট্রাল রেলওয়ে পশ্চিম ঘাটে অবস্থিত ইগাতপুরি হ্রদে 10 MWP ক্ষমতার একটা ভাসমান সৌর প্ল্যান্ট স্থাপন করেছে। এটা ভারতীয় রেলওয়ের প্রথম ধরনের উদ্যোগ। মুম্বাইতে সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর রয়েছে। তারপরে 2024 ICC পুরুষদের T20 বিশ্বকাপের ফাইনাল খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা কেনসিংটন ওভালে হয়েছে, ব্রিজটাউন বার্বাডোসে। দেখো তোমাদের আমি ডিটেলস 2024 ICC পুরুষদের T20 বিশ্বকাপ নিয়ে আগের দিনেই ক্লাস করিয়েছি, যারা যারা দেখোনি দেখে নেবে। আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্লে লিস্টেই তোমাদেরকে ওটা দিয়ে রেখেছি, কেমন? তো ফার্স্ট সেমিফাইনাল যেটা দক্ষিণ আফ্রিকা আর আফগানিস্তানের মধ্যে হয়েছিল, দক্ষিণ আফ্রিকা জিতেছিল এবং ভেন্যু ছিল ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি। এই তিনটে ভেন্যু তোমরা মনে রাখবে। সেকেন্ড ভেন্যুটা হয়েছিল গায়ানা জাতীয় স্টেডিয়ামে, গায়ানার। আর ফাইনালটা হয়েছে তোমার কেনসিংটন ওভালে, ব্রিজটাউন বার্বাডোস। মিয়ামি তোরিসীমা আইল্যান্ড যেটা সম্প্রতি খবরে ছিল, এটা কোন দেশে? এটা জাপানের একটা আইল্যান্ড। গবেষকরা সম্প্রতি প্রায় 230 মিলিয়ন মেট্রিক টন খনিজ আবিষ্কার করেছেন, যেটা মিনামি তোরিসীমা দ্বীপের সমুদ্র তটে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মিনামি টেরিসীমা দ্বীপ মার্কাস দ্বীপ নামেও পরিচিত, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটা জাপানি দ্বীপ। প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি কার জীবনের উপর ভিত্তি করে 3টে বই প্রকাশ করেছেন? ভেঙ্কাইয়া নাইডু। তার 75তম জন্মদিনে এটা প্রকাশ করেছে। তিনি ছিলেন ভারতের 13তম উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। সম্প্রতি রোহিত শর্মা এবং বিরাট কোহলির পরে কোন ভারতীয় T20 ক্রিকেট থেকে অবসর নিয়েছে? রোহিত শর্মা আর বিরাট কোহলির পরে রবীন্দ্র জাদেজাও আন্তর্জাতিক T20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। রোহিত শর্মা আর বিরাট কোহলির পর ভারতীয় দলের তারকা স্পিনার রবীন্দ্র জাদেজাও T20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। এর আগে রোহিত শর্মা আর বিরাট কোহলি T20 বিশ্বকাপ জয়ের পর T20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। জাদেজা তার T20 ক্যারিয়ারে 74টা ম্যাচ খেলেছেন, যাতে তিনি 54টা উইকেট নিয়েছেন এবং 515 রান করেছেন। দেখো এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান কেইবুল লামজাও, এটা কোন হ্রদের উপরে অবস্থিত? লোকটাক হ্রদ হয়ে যাবে। আর কোন নদীতে তেহুরি হাইড্রো ইলেকট্রিক কমপ্লেক্স অবস্থিত? এটা হয়ে যাবে ভাগীরথী। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন নদী বাঁকুড়া আর বর্ধমানের মধ্যে সীমানা তৈরি করে? ইউরোপের ককপিট কোন দেশকে বলা হয়? এই দুটো শেষকালে কমেন্টে জানাও। সরি, চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 1 জুন 2024 আমাদের কি ছিল প্রশ্ন? দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 2024 ICC পুরুষদের T20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? ভারত। 2024 ICC পুরুষদের T20 বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন? বিরাট কোহলি। 2024 ICC পুরুষদের T20 বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছেন? জসপ্রীত বুমরা। ইউরোপীয় কাউন্সিলের পরবর্তী সভাপতি পদে কে নিযুক্ত হতে চলেছেন? অ্যান্তনিও কস্তা। ইউরোপীয় কমিশনের সভাপতি পদে কাকে দ্বিতীয় মেয়াদে পুনর্বহাল করা হয়েছে? উর্সুলা ভন ডোর ডারলেইন। গ্লোবাল চেস লিগ এর দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? লন্ডন। 12তম বিশ্ব হিন্দি সম্মানে ভূষিত হয়েছেন কে? ডক্টর উষা ঠাকুর। জিএসটি ডে কবে পালিত হয়? 1 জুলাই। ভারতে প্রথম ইউনিভার্সাল AI ইউনিভার্সিটি এর ভাইস চ্যান্সেলর পদে কে নিযুক্ত হলেন? সাইমন মার্ক। 2024 ICC পুরুষদের T20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় আন্তর্জাতিক T20 খেলা থেকে অবসর নিয়েছেন? রোহিত শর্মা আর বিরাট কোহলি। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামও নলেজ অ্যাকাউন্ট, তোমরা গিয়ে টেলিগ্রামে সার্চ করে নাও।
আর এই চ্যানেলে যুক্ত হয়ে গিয়ে অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশনও ঠিকঠাক করে পাও। টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।